দেশ বিদেশ উত্তাল হয়েছে। আন্তর্জাতিক মহলেও এই সংবাদটি প্রচণ্ড আলোচনার জন্ম দিয়েছে। কি হয়েছিল লালমনিরহাটে? একটি নাপিতের দোকানে বাবা এবং পুত্রকে ধর্ম অবমাননার দোহাই দিয়ে যেভাবে লাঞ্ছনা করা হয়েছে এবং পুলিশ যে ভূমিকা পালন করেছে, সেই স্থানীয় থানার ওসি যেভাবে বক্তব্য দিয়েছেন যে আমি কথা দিচ্ছি এমনভাবে এর বিরুদ্ধে মামলা দেব, এমন মামলা দেব যেন জীবনে বের হতে না পারে, যেন যাবজ্জীবন অন্তত পক্ষে তার সাজা হয়। পুলিশের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আসার পরে এটাকে নিয়ে যথেষ্ট সমালোচনা আরও বেশি মাথাচাড়া দিয়েছে এবং বিবিসির অনুসন্ধান বলছে এটা নাকি একটা সাজানো নাটক। চুল কেটে টাকা না দিয়ে চলে যাওয়ার ফলে সেই যুবকের সঙ্গে বাঘ বিতণ্ডার জের ধরে সেই যুবক সেই নাপিতকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং 3 দিন পরে মব তৈরি করে, ধর্মীয় মব তৈরি করে তাকে লাঞ্ছিত করে মারধর করে পুলিশে সোপর্দ করে এবং স্থানীয় মসজিদের ইমাম এই কাজে নেতৃত্ব দেন। কি হচ্ছে আদতে এই দেশে? এই সরকার আসার পরে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে আন্তর্জাতিকভাবে বহু প্রশ্ন উঠেছে। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট সরাসরি এক্স হ্যান্ডেলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে পোস্ট করেছেন। তারপরেও সরকার কতটা সচেতন হয়েছে এখন পর্যন্ত এই ঘটনার ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ দেখা যায়নি। সরকার এই ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি, সরকারের কোনো পজিটিভ পদক্ষেপ দেখা যায়নি। যেখানে বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে এটা একটা সাজানো নাটক। যদি সাজানো নাটক হয়, ধর্মের দোহাই দিয়ে যদি সাজানো নাটক করার সুযোগ পাই স্বার্থান্বেষী মহল, তাহলে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি? আদতে কি হয়েছিল লালমনিরহাটে? কি বলছে বিবিসির শিরোনাম করেছে এইরকম, লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগে নাপিত পিতা পুত্র আটক। কি ঘটেছে সেখানে? শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানেই তারা বলছে যে সনাতন ধর্মাবলম্বী 2 ব্যক্তিকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে স্থানীয় একদল ব্যক্তি হেনস্থার পর পুলিশ আটক করেছে তাদের। আটক ব্যক্তির পরিবারের সদস্যরা অভিযোগ প্রত্যাখ্যান করে বিবিসি বাংলাকে বলেছে চুল কাটানোর পর টাকা কম দেওয়া নিয়ে তর্কের জের ধরে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে ওই দুজনকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হয়েছে। ওই 2 ব্যক্তি সম্পর্কে পিতা এবং পুত্র হন। তারা পেশায় নরসুন্দর, যা বাংলাদেশের নাপিত হিসেবে পরিচিত। তারা দুজনে দীর্ঘদিন ধরে একটি সেলুন পরিচালনা করে আসছিলেন। জেলার সদর থানা পুলিশ বলছে ধর্ম অবমাননার অভিযোগ করে একদল ব্যক্তি পরেশচন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণুচন্দ্র শীলকে হেনস্থা করার পর তারা ওই 2 ব্যক্তিকে আটক করেছে। এরপরে পরেশচন্দ্র শীলের পুত্রবধূ দীপ্তিরানী শীল বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন তার শ্বশুর ও স্বামী সম্পূর্ণ নির্দোষ। তারা মিথ্যা অভিযোগ করেছে। আমার শ্বশুর আমাকে নিশ্চিত করেছেন যে টাকা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল তাদের মধ্যে, এমনটা পুত্রবধূ জানিয়েছেন। এই ঘটনায় স্থানীয় মসজিদের ইমাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনা ঘটেছে আরেকজনের সঙ্গে, স্থানীয় মসজিদের ইমাম তিনি বাদী হয়ে মামলা করেছেন। ওই মসজিদের খতিব এবং মামলার একজন সাক্ষী জোবায়ের হোসেন বলেছেন ওই 2 নাপিত নবীকে অসম্মান করে কথা বলেছেন, এর প্রত্যক্ষদর্শীও আছে। তিনি এই কথা বলেছেন, কিন্তু আদতে এখন পর্যন্ত কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি এবং বলা হচ্ছে যে যুবকের সঙ্গে এই ঘটনা ঘটেছে সেই সময় আশেপাশে কেউ ছিল না। তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগ আবার 3 দিন পরে করেছেন ঘটনার। মামলার এজেহারে তাকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হলেও তিনি জানিয়েছেন তিনি নিজে ও মামলার বাদী কেউই ঘটনার প্রত্যক্ষদর্শী নন। অর্থাৎ যে ইমাম এবং যাকে সাক্ষী করা হয়েছে কেউই এই ঘটনা দেখেনি, তারা নিজ চোখে দেখেনি, এটা শোনা কথার মাধ্যমে তারা এই কাজ করেছে। তারা অভিযোগকারী ব্যক্তি অন্যদের কাছ থেকে ঘটনাটা শুনে নিশ্চিত হয়েছেন, এমনটা তাদের ভাষ্য। ইমাম সাহেব মামলা করেছেন কারণ অভিযোগকারীর সাথে তার ইমাম মুসল্লি সম্পর্ক রয়েছে, এমন তার ভাষ্য। মানে তার সঙ্গে অভিযোগকারীর সঙ্গে ইমাম মুসল্লি সম্পর্ক, সেই দায়বোধ থেকেই তিনি মামলা করেছেন। মামলার প্রত্যক্ষদর্শী তিনি নন এবং যাকে সাক্ষী করা হয়েছে তিনিও এই ঘটনা দেখেননি। মামলা তদন্তকারী কর্মকর্তা সাজু মিয়া বিবিসি বাংলাকে বলেছেন তারা ইতিমধ্যে অভিযোগের তদন্ত শুরু করেছেন। বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধিতে ধর্ম অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হয়। যদিও কয়েক বছরে দেশের বিভিন্ন জায়গায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে অনেকের উপরে হামলার ঘটনা ঘটেছে, এসব ঘটনায় অনেকগুলোতেই ধর্ম অবমাননার অভিযোগ পরে আর প্রমাণ করা যায়নি। বরং বেশ কিছু সাম্প্রদায়িক হামলার ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় বিভিন্ন সময় এ ধরনের অভিযোগ কৌশল হিসেবে ব্যবহার করে এসব হামলার পটভূমি তৈরি করা হয়েছে। কি হয়েছিল সেখানে? বিবিসি যেটা বলছে, লালমনিরহাট থানার ঘটনার যে প্রতিবেদন রয়েছে তাতে বলা হয়েছে বালাটারি এলাকার মোহাম্মদ নাজমুল ইসলাম নামে এক তরুণ সেখানকার গোশালা বাজারে হানিফ পাগলার মোড়ে পরেশচন্দ্র শীলের সেলুনে চুল কাটতে গিয়েছিলেন শুক্রবার। মামলার অভিযোগে মিস্টার ইসলামের বরাত দিয়ে দাবি করা হয়েছে যে চুল কাটার সময় পরেশচন্দ্র শীল তাকে নবী এবং দাড়ি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। এর 1-1.5 মাস আগে 17 বছর বয়সী আর এক কিশোরকেও মিস্টার শীল ওই ধরনের মন্তব্য করেছিলেন বলে ওই অভিযোগকারী বলেছেন। পরে নাজমুল ইসলাম ও ওই কিশোর স্থানীয় মুসল্লি ও জনগণদের জানালে 22 জুন অর্থাৎ 2 দিন পরে তৃতীয় দিনে দুপুর 1:15টায় মুসল্লি ও জনগণ ওই সেলুনে গিয়ে পরেশচন্দ্র শীল ও বিষ্ণুচন্দ্র শীলকে আটক করলে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ওই 2 ব্যক্তিকে হেফাজতে নেয় বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে।
যৌথ বাহিনীও সেখানে গিয়েছিল। পরে ঘটনায় স্থানীয় আলহেরা জামে মসজিদের ইমাম মোহাম্মদ আজিজ বাদী হয়ে মামলা করেন। এই মসজিদের খতিব এবং মামলার একজন সাক্ষী জোবায়ের হোসেন বলেছেন, তারা স্থানীয়দের নিয়ে এই ঘটনার পর থানা ঘেরাও করেছিলেন। ঘটনার 3 দিন পর কেন লোকজন সেলুনে হামলা করলো, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটি ঘটেছে শুক্রবার এবং সেদিন সবাই জুম্মার নামাজ নিয়ে ব্যস্ত ছিল। কি হাস্যকর মন্তব্য! শুক্রবার ঘটেছে, শুক্রবারে জুম্মার নামাজ নিয়ে সারা দিন সারা রাত 24 ঘন্টা সবাই ব্যস্ত ছিল, এই কারণে তারা রবিবারে গিয়ে সেই সেলুন আক্রমণ করেছে। পরে দুজনের কাছ থেকে শুনে, বিস্তারিত শুনে স্থানীয় মুসল্লিরা রবিবার সেলুনে গিয়ে তাদের আটক করে, এমন কথা বলা হয়েছে যে পরে শুনে রবিবারে গিয়ে আটক করে। শুক্রবারে শুনেছে, শনিবারেও তাদের যাওয়ার টাইম হয়নি, রবিবারে গিয়েছে। তার মানে এটা যে পুরোটাই সাজানো নাটক সেটা স্পষ্ট বোঝা যায়। এবং এই যে মামলা করেছে এবং যে সাক্ষী হয়েছে, দুজন কেউই এই ঘটনা দেখেনি। তাদের দুজনকে ধরে রিমান্ডে নিলে আসল তথ্য বেরিয়ে আসবে যে কোন স্বার্থে এই কাজ করেছে। শান্তির বাংলাদেশে ধর্মের দোহাই দিয়ে কারা অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে সেটা স্পষ্ট বোঝা যাবে। পরিবার কি বলছে? পরেশচন্দ্র শীলের পুত্রবধূ দীপ্তি রানী শীল বলেছেন, আমার শ্বশুরের কাছে ঘটনা সম্পর্কে জানতে চেয়েছি, তিনি পরিষ্কার বলেছেন এ ধরনের কিছু হয়নি। সেখানে একটি ছেলে চুল কাটিয়ে টাকা কম দিয়ে যাচ্ছিল, এ নিয়ে কথা কাটাকাটি হলে ছেলেটি পরে দেখিয়ে দেবে বলে হুমকি দিয়ে চলে যায়। বিবিসি বাংলাকে এমনটা নিশ্চিত করেছেন তিনি। বলেছেন, এরপরই তারাই রবিবারে এসে দোকান ভাঙচুর করে এবং তার শ্বশুরকে মারধর করতে শুরু করলে তার স্বামী বাধা দেয়। পরে দুজনকেই মারধর করে পুলিশে দেয় বলে অভিযোগ করা। অন্যদিকে ওই বাজারের আরও কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, চুল কাটার সময় ধর্ম নিয়ে আলাপচারিতার সরাসরি কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। অর্থাৎ এই ঘটনাটা যে ঘটেছে তার কোনো সাক্ষী নেই। যে ছেলের সঙ্গে ঘটেছে সেই ছেলে একাই এই সাক্ষী, অর্থাৎ তিনিই অভিযোগকারী, তিনিই সাক্ষী, তিনিই মসজিদের ইমামকে বুঝিয়ে মামলা করিয়েছেন এবং আরেকজনকে সাক্ষী বানিয়েছেন, যে সাক্ষী নিজে স্বীকার করেছে যে সে এই ঘটনা দেখেনি। পরেশচন্দ্র শীল দীর্ঘদিন ধরে সেখানে সেলুন চালিয়ে আসছিলেন। যদিও জুবায়ের হোসেন বলেছেন, ঘটনার সময় উপস্থিত ছিলেন এমন কয়েকজন তাদের পরিচিত আছেন, তারাও ঘটনা সম্পর্কে তাদের নিশ্চিত করেছেন। এই যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা, এর পেছনে যারা রয়েছে, এই বিবিসির অনুসন্ধানে ব্যাপারটা স্পষ্ট। যেহেতু ঘটনার কোনো সাক্ষী নেই, মামলাকারী এবং সাক্ষী যে দুইজন হয়েছে তারাও এই ঘটনা দেখেনি। এই ঘটনা যে সাজানো এবং ওই নাপিতকে শায়েস্তা করার জন্যই এটা করা, এটা একেবারে পরিষ্কার। এর পেছনে যারা রয়েছে, যারা সাম্প্রদায়িক দাঙ্গা এই সমাজে তৈরি করতে চায়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এই ঘটনা আমার মনে হয় বাংলাদেশে কমে আসবে। হয়তো বন্ধ হবে না, কিন্তু কমে আসবে। এবার জাতির জন্য আরেক বিরাট স্বস্তির খবর। সাবেক সিইসি নুরুল হুদার পর এবার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার। এটা আমাদের জন্য আনন্দের খবর, স্বস্তির খবর, উদযাপন করার মতো খবর, আলহামদুলিল্লাহ। দর্শক, এই সিইসিরা ভদ্রতার আড়ালে যে কতটা বাটপার ছিল, এই হাবিবুল আউয়ালের একটা কথাই প্রথমে স্মরণ করিয়ে দিই, যে আমাদের শায়েখে চরমনের ক্ষেত্রে বলেছিলেন তিনি কি ইন্তেকাল করেছেন। কতটা অপদার্থ হলে এই কথা বলতে পারেন, তিনি কি ইন্তেকাল করেছেন। এবং ঘুম থেকে উঠে দেখেন ভোটের হার বেড়ে গেছে। কতটা মিথ্যু! 5% ভোট পারেনি, সেটাকে বানিয়ে দেয় 43%। দিনে দুপুরে কিভাবে মিথ্যাচার করতে পারে, কিভাবে ডামি নির্বাচন করা যায়, কিভাবে সহজ চাতুরি করা যায়, সমগ্র জাতির সাথে কিভাবে প্রতারণা করা যায়, এইগুলো সব করেছেন এই কাজী হাবিবুল আউয়াল এবং তার কমিশন। তাকে গ্রেপ্তার করেছে, এটা সুখবর। কিন্তু ভালো হতো যেভাবে নুরুল হুদাকে জনগণ উত্তম মাধ্যম দিয়ে, ধোলাই দিয়ে, জুতার মালা পরিয়ে, ডিম নিক্ষেপ করে তারপরে পুলিশের হাতে তুলে দিয়েছিল। দেখেন, একটা সহজ বিষয়, অনেক কিছুর শাস্তি, অনেক ভয়ানক অপরাধের শাস্তি, এটা আইনের মাধ্যমে সম্ভব নয়। আমাদের জীবদ্দশা হয়তো ওটা আমরা দেখেও যেতে পারবো না, অনেক সময় লাগে। আইনে অনেক সীমাবদ্ধতা আছে। অপরাধ করেছে নিশ্চিত, কিন্তু আপনি প্রমাণ করতে পারেননি, তার মানে কোনো বিচার হবে না। কিন্তু অপরাধ করেছে নিশ্চিত। এই জন্যে যেমন এই সিইসিরা সব মানুষের অধিকার হরণ করেছেন। এখন এত বড় অপরাধের কোনো শাস্তি বাংলাদেশে কোনো আইনে নাই। এজন্য কি করা যায়? এই জন্য এই জুতার মালা কিংবা এই ডিম নিক্ষেপ, এটা মনের শান্তি এবং এটা একটা প্রতীকী শাস্তি, এটা একটা বিচার, জনতার বিচার, জনরোষ। এই জন্য এই ঘটনাগুলো চমৎকার ভালো। যেমন নুরুল হুদার যদি আর কিছু নাও হয়, জুতার মালা আর ডিম, জনগণ এতেই খুশি। নুরুল হুদা এমনিতেই এক্সপায়ার্ড মাল, বয়স হয়ে গেছে 80-র উপরে, দেখতে শক্তিশালী মনে হয়। হাও বিসিএস মানে সচিব হয়েছেন, হাওর উপর বিসিএস চাকরি করেছেন কোনো পরীক্ষা না দিয়ে। তা নুরুল হুদার এই বয়সে যদি কিছু নাও হয়, আসলে কিছু হবে না, বা এইসব মামলা টামলা এগুলো কিচ্ছু না, তিনি এক পর্যায়ে জামিন পেয়ে যাবে। কিন্তু যে মাইটটা খেয়েছে জুতার মালা, ওইটি আমরা এতে খুশি ভাই। আমি জানি যে নুরুল হুদার কিছু হবে না। এই যে হাবিবুল আউয়াল 1-2 মাসের মধ্যে জামিন পেয়ে যাবে, তার কম সময়ের মধ্যে, এবং আইন অনুযায়ী জামিন পাবে। এটা এই জামিন পেতে কোনো বিশেষ ব্যবস্থাপনা লাগবে না। হাবিবুল আউয়ালের যে অপরাধ বিচার চলতে থাকবে, তিনি আদালতে হাজিরা দেবেন, জামিন পাবেন। তার বয়স, স্ট্যাটাস, সাবেক পেশা,
এবং তার বিরুদ্ধে মামলা ধরনে তিনি এটা বেইলবেল মামলা, হত্যা মামলা বেইলবেল। তো সেখানে এখানে গণহত্যা মামলা এগুলোতে হয়তো জামিন দেওয়া হয় না, হবে না, কিন্তু এখানে জামিন পাবেন। হাবিবুল আউয়ালকে কিংবা নুরুল হুদাকে তো আর ট্রাইব্যুনাল গণহত্যার অভিযোগ